আসসালামু আলাইকুম। গল্পের আঙিনায় আবারও আপনাদের স্বাগতম। যারা নিয়মিত আমাদের সঙ্গে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা আজ প্রথম এসেছেন তাদেরও স্বাগতম। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ঢুকে যাই আজকের গল্পে। ইশরাতের প্রশ্ন শুনে রুদ্রনীল কয়েক সেকেন্ড নিশ্চুপ দাঁড়িয়ে রইল। চারপাশে বিকেলের হালকা বাতাস, কৃষ্ণচূড়ার লাল ফুলগুলো ধীরে ধীরে মাটিতে ঝরে পড়ছে, অথচ রুদ্রনীলের বুকের ভেতর যেন ঝড় বইছে। সে মাথা নিচু করে বলল, আমি আমি জানি না। ইশরাত মুচকি হেসে বললে, জানিস না নাকি বলতে চাইছিস না? রুদ্র উত্তর দেওয়ার আগে তার ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা মা কলিং। রুদ্র তাড়াতাড়ি ফোন ধরলো। হ্যালো মা। দুপাশ থেকে কাঁপা গলায় শারমিন আক্তার বলে, রুদ্র তুই এখন বাসায় আয় বাবা, খুব দরকার। কি হয়েছে মা? কিন্তু লাইনটা কেটে গেল। রুদ্রনীলের মুখের রং মুহূর্তে বদলে গেল। ইশরাত উদ্বিগ্ন হয়ে এগিয়ে এলো। রুদ্র, কি হয়েছে? জানি না। মা খুব ভয় পেয়ে কথা বলছিলেন। আমাকে এক্ষুনি বাসায় যেতে হবে। ইশরাত কোনো প্রশ্ন করলো না, শুধু বলল, যা, আর পৌঁছে একটা মেসেজ দিবি, আমি অপেক্ষা করব। রুদ্র মাথা নেড়ে দ্রুত চলে গেল। ইশরাত অনেকক্ষণ পর্যন্ত তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। রিক্সা থেকে নেমে রুদ্র দৌড়ে বাড়ির ভেতরে ঢুকলো। দেখলো ড্রয়িং রুমে মা শারমিন আক্তার বসে আছেন, চোখ দুটো ভেজা। পাশে বাবা আরিফ হোসেন গম্ভীর চিন্তায় বসে আছেন। রুদ্র দম নিতে নিতে বলল, মা, কি হয়েছে? মা কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা, তোর নানু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কথাটা শুনে রুদ্রনীলের বুকটা ধক করে উঠল। কি বলছো মা? নানু এখন কেমন আছেন? মা চোখের পানি মুছতে মুছতে বললেন, ডাক্তার বলেছেন এখন অবস্থা কিছুটা স্থিতিশীল, কিন্তু সবাইকে দ্রুত যেতে বলেছেন। রুদ্র কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে ভেসে উঠল ছোটবেলার স্মৃতি। ঈদের ছুটিতে নানুর বাড়ি যাওয়া, নানুর কাঁধে মেলায় ঘোরা, রাতে নানুর মুখে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়া। তার গলাটা ভারী হয়ে উঠল। মা, আমরা এক্ষুনি রওনা। আল্লাহ চাইলে নানু ঠিক হয়ে যাবে। বাবা শান্ত গলায় বললেন, আমি বাসের টিকিট কেটে ফেলেছি। রাত 10টার বাস। তুই তাড়াতাড়ি কাপড় চোপড় গুছিয়ে নে। রুদ্র নিজের ঘরে চলে গেল। ব্যাগে কাপড় রাখতে রাখতে হঠাৎ তার মনে পড়লো ইসরাত, আজ তাকে কিছুই জানানো হয়নি। সে ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ ভাবলো, তারপর ছোট্ট একটা মেসেজ লিখলো। হঠাৎ নানু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, আজ রাতে গ্রামের বাড়ি যাচ্ছে, দোয়া করিস। কয়েক সেকেন্ডের মধ্যেই রিপ্লাই এলো, আমি খুব চিন্তা করছিলাম, আল্লাহর কাছে দোয়া করি উনি সুস্থ হয়ে যাবেন দ্রুত। পৌঁছে আমাকে জানাবি, আর নিজেরও খেয়াল রাখিস। মেসেজটা পড়ে রুদ্রের বুকের ভেতরে অদ্ভুত একটা শান্তি নেমে এলো। সে বুঝলো কেউ একজন সত্যি তার জন্য চিন্তা করে। রাত ঠিক 10টার বাস ছাড়লো। জানলার পাশে বসে রুদ্রনীল অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে রইল। শহরের আলো ধীরে ধীরে দূরে মিলিয়ে যাচ্ছে। বাসের ভেতর সবাই প্রায় চুপচাপ, কিন্তু তার মাথায় একের পর এক চিন্তা ঘুরছে। নানুর কিছু হবে না তো? আর একটা চিন্তা বারবার ফিরে আসছে, ইসরাত, মেয়েটা কি এখনো তার কথা ভাবছে? হঠাৎ ফোনটা হাতে নিয়ে আবার ইসরাতের পাঠানো মেসেজটা পড়ল, নিজেরও খেয়াল রাখিস। ছোট্ট এই কথাগুলো পড়েই তার ঠোঁটে অজান্তেই একটুখানি হাসি ফুটে উঠল। মা সেটা লক্ষ্য করে মৃদু হেসে বললেন, কিরে, এত দুশ্চিন্তার মধ্যেও হাসছিস? রুদ্র একটু লজ্জা পেয়ে বলল, না মা, একজন বন্ধু মেসেজ করেছিল। মা আর কিছু বললেন না, শুধু ছেলের মুখের দিকে
তাকিয়ে মুচকি হাসলেন। ভোরের আলো ফুটতেই তারা হসপিটালে পৌঁছলো। করিডোর জুড়ে ওষুধের গন্ধ, চারিদিকে রোগীর স্বজনদের উদ্বিগ্ন মুখ। রুদ্র নানুর কেবিনের দিকে এগিয়ে গেল। বিছানায় শুয়ে আছেন নানু, মুখটা কিছুটা ক্লান্ত, কিন্তু রুদ্রকে দেখেই দুর্বল হাসি দিলেন। এসেছিস দাদু ভাই? রুদ্র এগিয়ে গিয়ে নানুর হাতটা ধরে ফেলল। চোখ ভিজে উঠল। নানু, আপনি কেমন আছেন? নানু মৃদু হেসে বললেন, এই বুড়ো মানুষটার জন্য এত চিন্তা করতে হবে না। আমি এখনো অনেক দিন তোদের বিরক্ত করব। ঘরের সবাই হালকা হেসে উঠল। কয়েক মুহূর্তের জন্য যেন হাসপাতালের ভারী পরিবেশটাও একটু হালকা হয়ে গেল। ডাক্তার এসে বললেন, চিন্তার কিছুটা কারণ ছিল, তবে এখন অবস্থা অনেক ভালো। একদিন পর্যবেক্ষণে রাখলেই বাসায় নেওয়া যাবে। এই কথা শুনে সবার মুখে স্বস্তি ফিরে এলো। রুদ্র মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলো। সকাল থেকে ইসরাতের মন একদম বসছে না। ক্লাসে স্যার পড়াচ্ছেন, কিন্তু তার চোখ বারবার দরজার দিকে চলে যাচ্ছে। রায়হান ধীরে ধীরে বলল, আজ তুই এত চুপ কেন? ইসরাত ছোট্ট করে উত্তর দিল, কিছু না। তাসনিম হেসে বলল, কিছু না মানে? রুদ্র আজ নেই বলে তো কলেজটা ফাঁকা লাগছে, তাই না? ইসরাত কিছু বলল না, শুধু জানলার বাইরে তাকিয়ে রইল। তার নীরবতায় যেন সব উত্তর দিয়ে দিল। বিকেলের একটি মুহূর্ত। হাসপাতালের বাইরে ছোট্ট একটা বাগান ছিল। রুদ্র সেখানে কয়েক মিনিটের জন্য বেরিয়ে এলো। ঠিক তখনই ফোনে একটি নোটিফিকেশন এলো। ইসরাত একটি ছবি পাঠিয়েছে। ছবিতে কলেজের কৃষ্ণচূড়া গাছের নিচে রায়হান, তাসনিম আর ইসরাত দাঁড়িয়ে আছে। ছবির নিচে লেখা, তুই না থাকলে আজ আড্ডাটা একদম জমলো না, তাড়াতাড়ি ফিরে আয়। রুদ্র ছবিটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তার মুখে অদ্ভুত এক প্রশান্তির হাসি ফুটে উঠল। সেদিন রাতে গ্রামের হাসপাতালের করিডোরে একা দাঁড়িয়েছিল রুদ্রনীল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল ইসরাত কলিং। রুদ্র ফোন ধরতেই উপাস থেকে কাঁপা কাঁপা কণ্ঠে ইসরাত বলল, রুদ্র, আমার তোর সঙ্গে খুব জরুরি একটা কথা আছে। রুদ্র অবাক হয়ে বলল, কি হয়েছে? ঠিক তখনই উপাস থেকে যেন কারো স্পষ্ট চিৎকার শোনা গেল। তারপর লাইনটা কেটে গেল। রুদ্র সঙ্গে সঙ্গে আবার ফোন করলো, একবার, দুবার, তিনবার, কিন্তু প্রতিবারই একই উত্তর, দ্য নাম্বার ইউ আর কলিং ইজ সুইচড অফ। রুদ্রের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। রাতের কিছু হলো না তো?